মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. এই ভেবে যেই না আমি বিছানা থেকে নেমে জানলার দিকে এগিয়েছি, অমনি একটা অদ্ভুত কাণ্ড শুরু হলো। ঘরের সবকটা আলো একসঙ্গে জ্বলা নেভা করতে শুরু করে দিল। আমি প্রথমটায় একটু ঘাবড়ে গেলাম, কিন্তু তারপরেই মনে হলো যে কানেকশনের গন্ডগোলের জন্যই এমনটা হচ্ছে। আর ঠিক তখনই আমার কানে এলো এক নারী কণ্ঠের গান। দিবস রজনী আমি যেন কাল আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। আহা, কি অপূর্ব সেই কণ্ঠ! তার সুরের মূর্ছনা যেন হৃদয়কে দোলা দিয়ে যায়। আর সেই গানের সাথেই শুনতে পেলাম সেই নূপুরের পদধ্বনি। আমি যেন বিহ্বল হয়ে পড়লাম। কে এই নারী? একবার তার সঙ্গে দেখা যে আমায় করতেই হবে। আমি ছুটে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। অন্ধকারের মধ্যেই দেখলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে এক নারী মূর্তি এগিয়ে চলেছেন। গানটা তিনিই গাইছেন। আমি সম্মোহিতের মতো তাকে অনুসরণ করতে লাগলাম। দেখলাম নারী মূর্তি ক্রমশ এগিয়ে চলেছেন দক্ষিণের ওই বন্ধ ঘরটার দিকে। কিন্তু ওই ঘরটা তো তালা বন্ধ। তাহলে ওদিকে উনি কোথায় যাচ্ছেন? সেই নারী মূর্তি সেই বন্ধ ঘরে দরজার সামনে গিয়ে থামলেন। নমস্কার, আমি সৌরভ, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বেচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা মিলি ঘোষের কলমে পল্লী গ্রামের এক হাড় হিম করা ভয়ের গল্প, মিলন নিশি। আজকের গল্প পাঠে রয়েছে দেবাঞ্জন এবং গল্পের সূত্রধর আমি সৌরভ। অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, পিয়ালি, পার্থ, রাজ, দিব্যেন্দু, অতনু, রূপঙ্কর, সূর্যশঙ্কর। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, মিলন নিশি। জীবনে চলার পথে অনেক সময় এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়, যাতে আমাদের দীর্ঘদিনের বিশ্বাস অবিশ্বাস সবকিছুই যেন এক মুহূর্তেই মূল্যহীন হয়ে পড়ে। আজ এমনই এক ঘটনার কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যা ভাবলে আজ এত বছর পরেও আমার শরীরের সবটুকু রক্ত যেন এক নিমেষে শুকিয়ে যায়। কলিং বেলটা বেজে উঠতেই দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। দরজার ওপারের দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখেই মনটা আনন্দে নেচে উঠল। পিয়নের হাত থেকে চিঠিটা নিয়ে সেটা পড়তে শুরু করলাম। রেজাল্টটা যদিও মাসখানেক আগেই বেরিয়েছিল, কিন্তু জয়নিং লেটারটা আজ এলো। কিন্তু একটা বিষয় দেখে সেই আনন্দের জোয়ারে কোথাও যেন ভাঁটা পড়ে গেল। কাজের সূত্রে আমাকে থাকতে হবে এক প্রত্যন্ত গ্রামে। কিন্তু কি আর করা যাবে, মোটা মাইনের চাকরি বলে কথা। অগত্যা পরের দিনই রওনা দিতে হলো গন্তব্যস্থলের উদ্দেশ্যে।
এমনিতে বিকেল 5টার মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাবার কথা থাকলেও সেদিন ভাগ্যদেবতা আমার সাথ দেয়নি। ট্রেনে উঠেই জানলার ধারে একটা ফাঁকা সিট দেখে বসে পড়লাম। যথাসময়ে ট্রেন ছেড়ে দিল। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, তার সঙ্গে ঝড়ের দাপট। কিছুক্ষণ পর ট্রেনটা হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। শোনা গেল লাইনে নাকি গাছ পড়েছে। সেটা সরিয়ে ট্রেন চালাতে বেশ কিছুটা সময় লাগবে। কি আর করা যাবে, ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে তাতেই মনোনিবেশ করলাম। ট্রেন থেকে যখন নামলাম তখন সন্ধে হয়ে গেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধে 7টা। প্ল্যাটফর্মে নেমেই দেখি আশপাশটা বেশ শুনশান। আমি ছাড়া মাত্র জনা 3 যাত্রী ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যের দিকে যাত্রা করেছেন। প্ল্যাটফর্মের বৈদ্যুতিক বাতিগুলো কেমন যেন নিভু নিভু, ফলে চারদিকটা বেশ অন্ধকার। আমি চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে প্ল্যাটফর্ম ধরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আকাশে মেঘের গর্জন শুরু হলো। তাকিয়ে দেখি আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হবে। আমার ভাবনা শেষ হওয়ার আগেই আবারও মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমিও দৌড়ে এসে প্ল্যাটফর্মের শেডের নিচে বেঞ্চিতে এসে বসলাম। পকেট থেকে রুমালটা বের করে মাথাটা মুছে নিলাম। না, এই বৃষ্টির মধ্যে তো কোথাও যাওয়া যাবে না। ছাতায় এই বৃষ্টি কিছুতেই মানবে না। মা বেরোনোর সময় বারবার করে বলে দিয়েছিল বর্ষাতিটা নিয়ে আসতে, কিন্তু আমি সেটা ব্যাগে ভরতে ভুলে গিয়েছিলাম। কি আর করা যাবে, যতক্ষণ না বৃষ্টির বেগ কমে ততক্ষণ এখানেই বসে থাকতে হবে। বৃষ্টিটা একটু কমলে তারপর একটা থাকার জায়গার খোঁজ করতে হবে। এদিকে খিদেও পেয়েছে খুব। সেই কোন সকালে মায়ের হাতে লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে বেরিয়েছি। পথে চা আর কেক ছাড়া তেমন কিছুই খাওয়া হয়নি। কে জানতো এত দেরি হয়ে যাবে পৌঁছতে। তোর বৃষ্টিটা নামার আর সময় পেল না। ভাবলাম বাড়িতে একটা ফোন করি, কিন্তু পকেট থেকে মোবাইলটা বার করে দেখি নেটওয়ার্ক নেই। কি আর করি, চুপচাপ বসে রইলাম। প্ল্যাটফর্মে আমি ছাড়া একজনও জনমানুষ নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো একটু হলেও ভয় পেত, কিন্তু আমি শহরের ছেলে, তার উপরে আবার বেশ সাহসী। ভগবান ছাড়া কাউকে ভয় করি না। যাই হোক, বসে থাকতে থাকতে ক্লান্তিতে আমার চোখ যেন বুজে আসছিল। এইভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়। এদিকে বৃষ্টি থামার তো কোনো লক্ষণ নেই, উল্টে তার বেগ যেন ক্রমশ বেড়ে চলেছে। এবার কিন্তু আমার একটু ভয় করতে লাগলো। এমনিতেই গ্রামাঞ্চলে মানুষ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। এত রাতে এখন কোথায় যে থাকার জায়গা পাবো কে জানে। নাকি সারা রাত এখানে বসেই। দাদা বাবু বুঝি এখানে নতুন এসেছেন? কথাটা কানে প্রবেশ করতেই চমকে পাশে তাকিয়ে দেখি একজন বৃদ্ধ ভদ্রলোক আমার ঠিক পাশেই বসে রয়েছেন। মাথায় তাঁর কাঁচা পাকা চুল, পরনে আধময়লা ধুতি আর একটা মলিন ফতুয়া। আমি আমতা আমতা করে বললাম, আগে হ্যাঁ, মানে। থাক থাক, আর বলছি হবে নি। নিশ্চয়ই থাকবার জন্য একখানি ঘরের প্রয়োজন, কি তাই তো? হ্যাঁ, কিন্তু এ কথা আপনি জানলেন কি করে? বৃদ্ধ এবার তার ফোকলা দাঁতগুলো বের করে খ্যাক খ্যাক করে একটু হেসে উঠলেন। বললেন, জানি বই কি বাবা, বয়সটা তো আবার আর কম হলো নি। তোমারে একবার দেখেই বুঝতে পেরেছি যে তুমি এনে নতুন এসো। তা বাবা, তোমায় একখানা কথা কই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। আসলে বাবা, এই তো তোমাদের মতো শহর নয়, এখানে থাকার জায়গা পাওয়া খুবই মুশকিল।
যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমার একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। আশা করি তোমার কোনো অসুবিধে হবে না। বৃদ্ধের মুখে এই কথা শুনে আমার সব চিন্তা যেন এক নিমেষে কোথাও উধাও হয়ে গেল। মনে মনে বেশ খুশি হলাম। হাসি মুখে বললাম, আপনি আমাকে বাঁচালেন। এতক্ষণ যা চিন্তা হচ্ছিল। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন এসো আমার সঙ্গে। বৃদ্ধ এগোতে শুরু করলেন। এতক্ষণ তার সঙ্গে কথা বলতে এতটাই মশগুল ছিলাম যে খেয়ালই করিনি বৃষ্টিটা কখন থেমে গেছে। আমিও বৃদ্ধের পেছন পেছন হাঁটতে লাগলাম। স্টেশন থেকে নেমে আমরা একটা সরু গলি ধরে চলতে লাগলাম। চারিদিকে ধুধু ফাঁকা মাঠ। যতদূর চোখ যায় তেমন কোনো বাড়ি ঘর বা দোকানপাট কিছুই চোখে পড়ল না। আমি জিজ্ঞেস করলাম, আর কত দূর? এই তো বাবা, আর মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাব। এই দেখো বাবা, আমি তখন থেকে তোমারে তুমি বলে যাচ্ছি, তুমি কিছু মনে করো না বাবা। আরে না না, মনে করব কেন? আমি আপনার ছেলের বয়সী, অবশ্যই আমাকে তুমি বলুন। তা বেশ বাবা। ওই যে সামনেই তোমার থাকবার জায়গা। আমি তাকিয়ে দেখলাম আমাদের থেকে প্রায় হাত 10 দূরে একটা দোতলা বাড়ি। বৃদ্ধ বললেন, যাও বাবা, ওখানে গিয়ে কথা কও, অবশ্যই একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি আসি। হ্যাঁ, আপনিও চলুন না আমার সঙ্গে। না বাবা, আমারে আবার সময় মতো ফিরতে হবে, আমার যাওয়া হবে না, নাহলে আবার। এটুকু বলেই বৃদ্ধ পূর্বের মতো খ্যাক খ্যাক করে হাসতে হাসতে চলে গেলেন। অগত্যা আমি একাই বাড়িটার দিকে এগিয়ে গেলাম। বাড়িটা দোতলা হলেও আকারে বেশ বড়, তবে বাড়িটার আশেপাশে কোনো জনবসতি নেই। বিস্তীর্ণ খোলা জায়গার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সেই প্রকাণ্ড অট্টালিকাটি। বাড়িটার চারদিকে লতা গুল্মর ঝোপ। অন্ধকারের মধ্যে বাড়িটাকে দেখলেই বুকের ভেতরটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। বাড়িটার সামনেই একটা বিশাল লোহার গেট। সেটা খুলে আমি ভেতরে ঢুকলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বাড়িটার সমস্ত জানলা দরজা বন্ধ। বাড়ির ভেতরে কোনো আলোই বাইরে থেকে আসছে না। আদৌ কি বাড়িতে কেউ থাকে? অবশ্য যদি কেউ নাই থাকে তাহলে ওই বৃদ্ধ কেনই বা আমাকে এখানে নিয়ে এলেন? আমি চিৎকার করে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? কিন্তু আমার ডাকে কেউ সাড়া দিল না। আমি এগিয়ে গেলাম। একটা বন্ধ কাঠের দরজা আমার চোখে পড়ল। আমি সেই দরজার কড়া নেড়ে উচ্চস্বরে বললাম, বলি বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন না। কয়েক মুহূর্ত পর দরজাটা খুলে গেল। ভেতর থেকে একজন বৃদ্ধ লোক হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে এলেন। দেখে মনে হয় বয়স তার প্রায় 80-র কাছাকাছি হবে। বেশভূষায় মনে হলো এ বাড়ির চাকর গোছের কেউ। আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, কে? হ্যাঁ, কে আপনি? কোথা থেকে আসছেন? আগে আমি সুবয়ন চৌধুরী, কলকাতা থেকে আসছি। এই গ্রামে আমার নতুন পোস্টিং হয়েছে, থাকার জন্য একটা ঘর খুঁজছিলাম। স্টেশনে একজন বৃদ্ধের সঙ্গে আমার পরিচয় হলো। তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। বললেন এখানে একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। হ্যারিকেনের আলোয় বৃদ্ধ আমাকে একবার ভালো করে দেখে নিলেন। কয়েক মুহূর্ত কি যেন ভেবে বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। আমিও তার সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করলাম। একতলায় বেশ বড় একটা ঘর, অনেকটা হল ঘরের মতো। ঘরে আসবাবপত্রের বাহুল্য নেই বললেই চলে। ঘরের এক কোণে একটা বেশ বড় মাপের কাঠের টেবিল, আর একপাশে একটা কাঠের আলমারি। তবে ঘরের চেহারা দেখলে বোঝা যায় রোজ খুব ভালোভাবে সেটা পরিষ্কার করা হয়। ঘরে কোথাও ধুলোর চিহ্ন মাত্র নেই। আসুন বাবু। বৃদ্ধের কথায় আমি তার দিকে তাকালাম। তিনি আমাকে দোতলায় নিয়ে গেলেন। দোতলায় পাশাপাশি বেশ কয়েকটি ঘর, সব কটাই দরজা বন্ধ। বৃদ্ধ আমাকে একটি ঘরে নিয়ে এলেন। আপনি এই ঘরেই থাকবেন।
যা প্রয়োজন হবে আমাকে আমাকে বলবেন। আশা করি আপনার কোনো অসুবিধে হবে না। বাথরুমে জল আছে, আপনি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিন, আমি রাতের খাবার দিয়ে দিচ্ছি। কত করে দিতে হবে এখানে থাকা খাওয়ার জন্য? আগে আপনি এখানে কটা দিন থাকুন, দেখুন আপনার পছন্দ হয় কি না। হ্যাঁ, তারপর এইসব টাকা পয়সার কথা ভাবা যাবে ক্ষণ। এই বলে বৃদ্ধ চলে গেলেন। আমিও তাড়াতাড়ি জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে নিলাম। এদিকে পেটে ছুঁচোয় ডন মারছে। এক্ষুনি পেটে কিছু না পড়লে মনে হয়। আমার ভাবনা শেষ হওয়ার আগেই বৃদ্ধ খাবার নিয়ে হাজির। গরম গরম ডাল, ভাত আর মুরগির ঝোল দিয়ে উদরপূর্তিটা বেশ ভালোই হলো। আমার খাওয়া শেষ হতেই বৃদ্ধ থালা বাসন নিয়ে চলে গেলেন। তবে যাবার আগে আমাকে বলে গেলেন, বাবু, দরজা বন্ধ করে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আর মনে রাখবেন, রাতে যদি দরজার বাইরে কারোর শব্দ বা চিৎকার শোনেন, তাহলে ভুলেও কিন্তু দরজা খুলবেন না। কেন? আমার প্রশ্নের বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। চুপচাপ বাসন নিয়ে নিচে চলে গেলেন। মনে মনে ভাবলাম, বৃদ্ধ এমন অদ্ভুত কথা বললেন কেন? পরক্ষণেই মনে হলো, যাকে আমার কি, আমি এখানে টাকা দিয়ে থাকবো, ভালো না লাগলে অন্য জায়গায় ঘর দেখে নেব। এতক্ষণ বাড়িতে ফোন করা হয়নি। ভাবলাম মাকে একটা খবর দিই। নিশ্চয়ই বাড়ির সবাই চিন্তা করছে, এখানে সব জায়গায় ভালো করে নেটওয়ার্ক পাওয়া যায় না। হয়তো বাড়ি থেকেও আমাকে ফোন করেছিল, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোনটা আসেনি। কিন্তু মোবাইলটা নিয়ে দেখলাম একটুও চার্জ নেই। ভাবলাম একেবারে কালকে সকালে উঠেই ফোন করব। আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিলাম। সারা দিনের ক্লান্তিতে আমার চোখে ঘুম নেমে এলো, আর 7-5 না ভেবে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে প্রচণ্ড গরমে আমার ঘুমটা ভেঙে যায়। লোডশেডিং। আমি বিছানায় উঠে বসি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারেই হাতড়ে হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করলাম। হঠাৎ মনে পড়ল, আরে আমি তো রাতে শোবার সময় সেটা চার্জে বসিয়ে এসেছি। অন্ধকারেই ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। সুইচ বোর্ডের দিকে 2 পা এগিয়েছি। হঠাৎ শুনতে পেলাম দরজার বাইরে নূপুরের শব্দ। মনে হচ্ছে কেউ যেন নূপুর পরা পায়ে বারান্দা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। অসহ্য গরমে ঘরের ভিতর থাকতে না পেরে হয়তো বারান্দায় পায়চারি করছে। কিন্তু এ বাড়িতে কি আদৌ কোনো মেয়ে আছে? অন্তত আমি তো আসার পর থেকে আর কাউকে দেখিনি, শুধু ওই বৃদ্ধ ছাড়া। ভাবলাম একবার দরজাটা খুলে দেখি, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল বৃদ্ধের কথা। রাতে শোবার আগে তিনি আমাকে বারবার বারণ করেছিলেন আমি যেন রাতে কিছুতেই দরজা জানলা না খুলি। আমি অন্ধকারেই মোবাইলটা চার্জ থেকে খুলে নিয়ে টর্চ জ্বাললাম। দেখলাম ঘরটার পশ্চিম দিকে একটা জানলা আছে, কিন্তু সেটা বন্ধ। যদিও গতকাল রাতে এটা আমার চোখ এড়িয়ে গিয়েছিল। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু গরমে আমার দম যেন বন্ধ হয়ে আসছে। সারা শরীর ঘামে ভিজে গেছে। ভাবলাম, দূর, বৃদ্ধের কথা শুনে আমার বসে থাকলে হবে না। এই গরমে কেউ জানলা দরজা বন্ধ করে ঘরে থাকতে পারে? জানলাটা বরং খুলেই দিই। এই ভেবে যেই না আমি বিছানা থেকে নেমে জানলার দিকে এগিয়েছি, অমনি একটা অদ্ভুত কাণ্ড শুরু হলো। ঘরের সবকটা আলো একসঙ্গে জ্বলা নেভা করতে শুরু করে দিল। আমি প্রথমটায় একটু ঘাবড়ে গেলাম, কিন্তু তারপরেই মনে হলো যে কানেকশনের গন্ডগোলের জন্যই এমনটা হচ্ছে। আর ঠিক তখনই আমার কানে এলো এক নারী কণ্ঠের গান। দিবস রজনী আমি যেন কাল আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি। দিবস রজনী
চিরকাল আশায় আশায় থাকি। আহা, কি অপূর্ব সেই কণ্ঠ! তার সুরের মূর্ছনা যেন হৃদয়কে দোলা দিয়ে যায়। আর সেই গানের সাথেই শুনতে পেলাম সেই নূপুরের পদধ্বনি। আমি যেন বিহ্বল হয়ে পড়লাম। কে এই নারী? একবার তার সঙ্গে দেখা যে আমায় করতেই হবে। আমি ছুটে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। অন্ধকারের মধ্যেই দেখলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে এক নারী মূর্তি এগিয়ে চলেছেন। গানটা তিনিই গাইছেন। আমি সম্মোহিতের মতো তাকে অনুসরণ করতে লাগলাম। দেখলাম নারী মূর্তি ক্রমশ এগিয়ে চলেছেন দক্ষিণের ওই বন্ধ ঘরটার দিকে। কিন্তু ওই ঘরটা তো তালা বন্ধ। তাহলে ওদিকে উনি কোথায় যাচ্ছেন? সেই নারী মূর্তি সেই বন্ধ ঘরে দরজার সামনে গিয়ে থামলেন। আমি দেখলাম সেই তালা বন্ধ ঘরের দরজাটা খুলে গেল, আর সেই নারী মূর্তি সেই ঘরের ভেতর চলে গেলেন, আর দরজাটাও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আমার খুব অবাক লাগলো, তালা বন্ধ ঘরের ভিতর উনি ঢুকলেন কি করে? নাকি কেউ আগেই তালাটা খুলে দিয়েছিল? যদিও আমি অন্ধকারে দেখতে পাইনি সেখানে তালাটা আদৌ তখনও ঝুলছিল কিনা। হঠাৎ আমার কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করতেই চমকে পেছনে তাকালাম। দেখলাম হাতে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন এ বাড়ির সেই বৃদ্ধ। আমাকে দেখিয়ে তিনি বললেন, কি বাবু, এত রাতে এখানে কি করছেন? আমি আপনাকে তো রাত্রে দরজা খুলতে বারণ করেছিলাম, তাই না? আপনি আমার কথা শুনলেন না? না, আসলে ঘরে প্রচন্ড গরম লাগছিল, তাই একটু বারান্দায় এসেছিলাম। কিন্তু ওই ঘরে একজন মহিলা চলে গেলেন, উনি কে? উনি এ বাড়ির মেয়ে। আপনি যান, ঘরে গিয়ে শুয়ে পড়ুন বাবু, ঘরে যান। আমিও আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে এলাম। আমি ঘরে ঢুকতেই কারেন্টটাও চলে এলো। আমি দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান খাওয়া সেরে অফিসে বেরিয়ে গেলাম। দিনের বেলায় বাড়িটাকে ভালো করে দেখলাম। বাড়িটা বেশ পুরনো। বাইরের দেওয়ালে বিভিন্ন জায়গায় সিমেন্ট খসে গিয়ে ইটের গাঁথনি দেখা যাচ্ছে। বাড়ির রংটাও একেবারে বিবর্ণ হয়ে গেছে। দেওয়ালে জন্মেছে আগাছা। দিনের বেলাতেই বাড়িটাকে দেখলে কেমন যেন গা ছমছম করে। চারপাশটা যেন একেবারে জনমানব শূন্য। একটা কাকপক্ষীর আওয়াজও যেন শোনা যাচ্ছে না। সে যাই হোক, থাকার ব্যবস্থাখানা এখানে মোটেই খারাপ নয়। এ বাড়ি ছেড়ে দিলে আবার কোথায় যে থাকার জায়গা পাবো তাও জানি না। আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম দিনেই অফিসের সবার সাথে বেশ ভালোই পরিচয় হয়ে গেল। আমারই এক সহকর্মী জিজ্ঞেস করলো, থাকার জন্য ঘর পেয়েছেন? হ্যাঁ, একটি বাড়িতে থাকার বন্দোবস্ত করেছি। সেখান থেকেই আজ অফিসে এলাম। অফিস থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে নিজের ঘরে বসে একটা গল্পের বইতে মনোনিবেশ করেছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই হাতে চায়ের কাপ আর টোস্ট নিয়ে ঘরে ঢুকলেন সেই বৃদ্ধ। সেগুলো টেবিলের উপরে রেখে আমার দিকে তাকিয়ে বললেন, বাবু, এগুলো খেয়ে নিন। রাতের খাবার আমি সময় মতো দিয়ে যাব। এদিকে আমারও বেশ খিদে পেয়েছিল। ভেবেছিলাম অফিস থেকে ফেরার সময় কিছু খাবার কিনে নিয়ে আসব, কিন্তু সেরকম কোনো খাবারের দোকান চোখে পড়ল না। তাই বাড়ি এসে এমন খাবার পেয়ে মনে মনে বেশ খুশিই হলাম। গতকালের মতোই রাত্রে এসে বৃদ্ধ খাবার দিয়ে গেলেন। তবে বাসন নিয়ে যাওয়ার সময় তিনি আবারও গতকালের রাতের মতোই বলে গেলেন আমি যেন রাতে কিছুতেই দরজা জানলা না খুলি। বৃদ্ধের এই একটা কথা আমাকে বড্ড অস্বস্তি দেয়। কেন যে উনি বারবারই একই কথা বলেন কে জানে। সে যাই হোক, আমি বাড়িতে একটা ফোন করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে কারো ডাকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। মনে হলো কেউ যেন আমাকে নাম ধরে ডাকছে। শুভায়ন,
শুভায়ন, আর কত ঘুমাবে? আমি যে তোমার জন্য অপেক্ষা করছি, উঠে পড়ো। আমি ভালো করে শুনে বুঝতে পারলাম এই কণ্ঠ গতকাল রাতের সেই মেয়েটির। আমি সেই কণ্ঠ শোনা মাত্রই ধর্মর করে উঠে বসলাম। তারপর বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিলাম। বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলের টর্চ ধরিয়ে বাইরে বেরোলাম, কিন্তু কই, কেউ তো কোথাও নেই। তাহলে কে ডাকছে আমাকে এত রাতে? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? তাই হবে হয়তো। এই ভেবে আমি আবার ঘরে এসে শুয়ে পড়লাম। চোখটা প্রায় লেগে আসছিল, হঠাৎই মনে হলো পাশের ঘর থেকে কেমন যেন একটা শব্দ আসছে। প্রথমটায় অত কান দিলাম না, কিন্তু ধীরে ধীরে সে শব্দ বেড়েই চলল। এবার আমি বিছানা থেকে নেমে পড়লাম, দরজা খুলে বাইরে এলাম। মনে হলো দক্ষিণ দিকের বন্ধ ঘরটা থেকেই আওয়াজটা আসছে। আমি সেই বন্ধ ঘরটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। আওয়াজটা ক্রমে বেড়েই চলেছে। দরজার সামনে গিয়ে দেখলাম দরজায় একটা পেল্লাই সাইজের তালা ঝুলছে। আশ্চর্য, এই তালাটা তো আমি প্রথম দিনই দেখেছিলাম। তখনও যেমন ঝোলানো ছিল, এখনো ঠিক সেভাবেই তালাটা ঝুলছে। কিন্তু তাহলে আমি যে গতকাল রাত্রে এই ঘরে একজন মহিলাকে ঢুকতে দেখেছিলাম, তাহলে কি তিনি আবার ঘর থেকে বেরিয়ে তালা দিয়ে গেছেন? কি জানি, হতেও পারে। এখন সেই শব্দটা থেমে গেছে, কিন্তু আমার সবকিছু বড় অদ্ভুত লাগছিল। আরও একটা বিষয় হলো, এখানকার বাকি ঘরগুলোর দরজা বাইরে থেকে ভেজানো, কিন্তু শুধুমাত্র এই দক্ষিণের ঘরটাতেই তালা বন্ধ রয়েছে। কি জানি কি আছে এই ঘরের ভেতর। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, রাতে দরজা জানলা খুলতে বারণ করা। দ্বিতীয়ত, বৃদ্ধ আমাকে বলেছিলেন গতকাল রাতে যে মেয়েটিকে আমি দেখেছিলাম সে এই বাড়ির মেয়ে, কিন্তু আমি এ বাড়িতে আসা অবধি এক মুহূর্তের জন্য তার চিহ্ন মাত্র দেখতে পাইনি, এমনকি তার গলার শব্দও শুনিনি। কোথায় থাকেন তিনি সারাদিন? পাশের ঘরগুলোতে তো কেউ থাকে না, এটা আমি জানি। তাহলে দরজার বাইরে দাঁড়িয়ে এসব কথাই যখন ভাবছি, ঠিক তখনই বন্ধ ঘরের ভিতরে আবার সেই শব্দটা শুরু হলো। আমি দরজায় কান পাতলাম। মনে হলো কেউ যেন ঘরের ভেতরে গোঙাচ্ছে। আমি কলকাতার ছেলে, তার উপরে ছোটবেলা থেকেই একটু সাহসী, তাই ভয় না পেয়ে জিজ্ঞেস করলাম, ভেতরে কে? কিন্তু কোনো উত্তর এলো না। তবে গোঙানির শব্দটা এখনো শোনা যাচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, ঘরের ভেতরে কে আছেন? কিন্তু এবারেও কোনো সাড়া পেলাম না। হঠাৎ মনে হলো গোঙানির শব্দটা যেন থেমে গেল। আমি এবার নিজের ঘরের দিকে ফিরতে উদ্যত হলাম। যেই না পিছন ফিরেছি, আবারও শুরু হলো সেই গোঙানির আওয়াজ, আগের থেকে আরো জোরে। এবারে আমি বেশ ভয় পেয়ে গেলাম। দৌড়ে ঘরে চলে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। মনে হাজারো প্রশ্নের দোলাচল। সত্যি কি কেউ আছে ওই বন্ধ দরজার ভেতরে? যদি থাকেও, তবে কে? আর কেনই বা তাকে তালা বন্ধ করে রাখা হয়েছে? না, সকালবেলা উঠে বৃদ্ধের কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমাকে নিতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই গেলাম বৃদ্ধের কাছে। তিনি তখন আমার জন্য খাবারের বন্দোবস্ত করতে ব্যস্ত। আমি গিয়ে তাকে সব কথা জানালাম, কিন্তু আমার কথা শুনে বৃদ্ধ বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বাবু, ওই ঘরের দিকে যাবেন না। আমি আপনাকে আবারও বারণ করছি, রাতের বেলায় দরজা খুলে বাইরে বেরোবেন না। যান, নিজের ঘরে যান। আমি একটু পরেই আপনার খাবার নিয়ে যাচ্ছি। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বৃদ্ধ আমাকে থামিয়ে দিয়ে বললেন, বাবু, অযথা বেশি কৌতূহল দেখাবেন না, নিজের ঘরে যান। বৃদ্ধের এমন ব্যবহারে আমি বেশ অসন্তুষ্ট হলাম। একবার ভাবলাম এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকব। আজ অফিসে গিয়ে বিষয়টা নিয়ে প্রকাশের সাথে আলোচনা করব, কিন্তু ঘরের বিষয়ে প্রকাশকে বলতেই
ও বলল, দেখো ভাই, এখানে থাকার জায়গা পাওয়াটা খুব মুশকিল, বুঝতেই পারছো। এ তো আর তোমাদের শহর নয়, ধারে কাছে কোনো হোটেলও নেই। তবুও তুমি যখন বলছো, তখন আমি একটা চেষ্টা করে দেখতে পারি, যদি কোনো ঘর পাওয়া যায়। অফিসের আরো কয়েকজনকে বিষয়টা জানাতে তারাও একই কথা বলল। অগত্যা আমাকে ওই বাড়িতেই থেকে যেতে হলো। তাছাড়া এখানে ভাড়াটাও বেশ কম, আর সুযোগ সুবিধাও ভালোই। এমনিতে এখানে থাকতে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, শুধু ওই, সে কি আর করা যাবে, সব জায়গাতেই কিছু না কিছু গন্ডগোল থাকে। এরপর থেকে আমি ওই বাড়িতেই রয়ে গেলাম। বেশ ভালোই কেটে যাচ্ছিল আমার দিনগুলো। আর সব থেকে মজার ব্যাপার হলো, ওই অদ্ভুত কাণ্ডগুলো আর কোনো রাতেই ঘটেনি। এমনকি মেয়েটিকেও আমি এ বাড়ির কোথাও দেখতে পাইনি, যদিও সে বিষয়ে বৃদ্ধকে আর কিছু জিজ্ঞেস করিনি। দিনটা ছিল রবিবার, এমনিতেই ছুটির দিন। তার উপরে আবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। আবহাওয়াটা বেশ ঠান্ডা। ভেবেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দেব। এমনিতে রবিবারগুলোতে আমি বাড়িতে থাকি না, একাই এদিক ওদিক বেরিয়ে পড়ি। কিন্তু আজ এই ওয়েদারে তো আর সেই উপায় নেই। কচি পাঁঠার ঝোল আর গরম গরম ভাতে দুপুরের ভুরিভোজটা বেশ ভালোই হলো। তাছাড়া বৃদ্ধের হাতের রান্নারও কোনো তুলনা হয় না। কিন্তু অনেকক্ষণ বিছানায় শুয়ে থেকেও কিছুতেই ঘুম এলো না। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম। তারপর বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিস্নাত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। এমন সময়, কি দেখছেন এখানে একা একা দাঁড়িয়ে? কথাটা শুনেই চমকে পেছনে ফিরে দেখি অপূর্ব সুন্দরী যুবতী। গায়ের রং যেন দুধে আলতায় গোলা। পরনে তার একটি লাল রঙের সিল্কের শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ, কোমর পর্যন্ত এলো চুলে। মনে হচ্ছিল আমার সামনে যেন স্বর্গের কোনো অপ্সরা এসে দাঁড়িয়েছে। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞেস করলো, কি হলো? কি দেখছেন অমন করে? আমি নিজেকে একটু সামলে নিয়ে বললাম, না মানে কিছু না, আসলে আপনাকে তো আগে কখনো এ বাড়িতে দেখিনি, তাই আর কি। ও তাই বুঝি? সত্যিই আপনি আগে আমাকে দেখেননি? এবার আমি বেশ অবাক হলাম। আমি জানি যে এই মেয়েটিকে আমি এ বাড়িতে এসে প্রথম রাতেই দেখেছিলাম। যদিও অন্ধকারে তার এই রূপ আমি দেখতে পাইনি, কিন্তু তার গান শুনেছিলাম। অমন সুমধুর কণ্ঠ কি কারো পক্ষে বলা সম্ভব? কিন্তু মেয়েটি কিভাবে জানলো যে আমি তাকে দেখেছি? কি হলো? কি ভাবছেন এত? না না, কিছু না। আমি সৌদামিনী, সবাই আমাকে মিনি বলেই ডাকে। এটা আমাদেরই বাড়ি। আপনার নামটা জানতে পারি? আমি সুভায়ন চৌধুরী, কলকাতায় থাকি, কর্মসূত্রে এখানে এসেছি। যদি কিছু মনে না করেন একটা কথা জানতে পারি? নিশ্চয়ই, বলুন না, মনে করব কেন। আসলে আপনার সঙ্গে তো সরাসরি সাক্ষাৎ হয়নি, তাই আর কি জিজ্ঞেস করছিলাম যে আপনি কোন ঘরে থাকেন। আমার প্রশ্ন করার পর মেয়েটি খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, আমি এ বাড়িতেই থাকি। আসলে ঘর থেকে খুব একটা বেরোই না। আর আপনি সকালে উঠেই অফিস বেরিয়ে যান, ফেরেন সেই সন্ধ্যের পর। তাই আপনার সঙ্গে দেখা হয়নি এতদিন। ও আচ্ছা, তা হবে হয়তো। তা এ বাড়িতে আপনি আর ওই বৃদ্ধ ছাড়া আর কেউ থাকেন না? আমার প্রশ্নে মেয়েটি কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব ধীরে ধীরে বলল, এ বাড়িতে আমরা 4 জন ছিলাম। আমি, আমার বাবা মা আর ওই দামু কাকা। খুব সুখী পরিবার ছিল আমাদের। কিন্তু সে সুখ বেশি দিন সইল না। তখন আমার বছর 5 বয়স। একদিন মাঝরাতে হঠাৎ মায়ের বুকের ব্যথা শুরু হলো। এখানে আশেপাশে কোনো ডাক্তার নেই। দামু কাকা ছুটল পাশের গ্রামে ডাক্তারের বাড়ি। কিন্তু অত দূর থেকে ডাক্তার আসতে আসতেই মা আমাদের ছেড়ে চিরদিনের মতো
এই পর্যন্ত বলে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আহা কাঁদবেন না, দেখুন বাবা মা তো সারা জীবন কারো বেঁচে থাকে না, উনি যেখানে আছেন ভালো আছেন। আর আপনার বাবা, তিনি কোথায়? মায়ের মৃত্যুর পর বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। কোনোদিন মায়ের অভাব বুঝতে দেননি, কিন্তু সেই বাবাও একদিন এক দুর্ঘটনায়। মেয়েটির দুঃখের কথা শুনে আমিও নির্বাক হয়ে গেলাম। সত্যি বিধাতা যে কার ভাগ্যে কি লিখেছেন তা কেবল তিনিই জানেন। আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। চুপচাপ দুজনে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ মেয়েটি নীরবতা ভঙ্গ করল। আচ্ছা শুভায়ন বাবু, আপনি কোনোদিন ভূত দেখেছেন? মেয়েটির এমন অদ্ভুত প্রশ্নে আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন? আমি কিন্তু কলকাতার ছেলে, এইসব ভূত প্রেত দৈত্য দানবে আমি কোনোদিনই বিশ্বাস করিনি, আজও করি না। আর তাছাড়া যে জিনিস চোখে দেখা যায় না তাকে কি করে বিশ্বাস করি বলুন তো? আমার উত্তরটা মনে হয় সৌদামিনীর পছন্দ হলো না। সে বেশ গম্ভীর স্বরে বলল, কিন্তু যদি আপনি নিজের চোখে কোনোদিনও ভূত দেখেন, তখনই কি আপনার এমনই উত্তর হবে? সৌদামিনীর প্রশ্নে আমি আবারও না হেসে পারলাম না। বললাম, আরে বাবা, যে জিনিসের কোনো অস্তিত্বই নেই তাকে নিজের চোখে দেখব কিভাবে বলুন তো? সৌদামিনী যেন আরো রেগে গেল। একবার আমার মুখের দিকে তাকালো। তার সেই দু চোখ দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম। অমন সুন্দর কাজল কালো টানা টানা দু চোখের দৃষ্টিতে যেন রাগের বহিঃপ্রকাশ করছে। না, শুধু রাগ নয়, যেন সেই রাগের মধ্যে মিশে আছে একটা হিংস্রতা। আমি গলা নামিয়ে বললাম, রাগ করেছেন আমার কথায়? আচ্ছা বেশ, আপনি যদি আমাকে ভূত দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব যে ভূত সত্যিই আছে। কি পারবেন? পারবো। কিন্তু এখনো কি আমার উপর রেগে থাকবেন? কে বলেছে আমি আপনার উপর রেগে আছি? তাহলে মুখটা এমন গম্ভীর করে রেখেছেন কেন জানতে পারি? আমার কথায় এবার সৌদামিনী মৃদু হাসল। আমিও হাসলাম। আচ্ছা শুভায়ন বাবু, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? বেশ তো, করুন না। আপনি কোনোদিনও কাউকে ভালোবেসেছেন? মানে প্রেম? না, এখনো তেমন কাউকে পাইনি। সত্যিই কি পাননি? সৌদামিনীর এমন প্রশ্নে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। দেখলাম সে লাজুক মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই সে আমার দিক থেকে চোখ সরিয়ে নিল। আমি তার দিকে এগিয়ে গেলাম, তার চিবুক ধরে মুখটা তুলে ধরলাম। সে চোখ মেলে আমার দিকে তাকালো। কি অপূর্ব মুখখানা! আমি যেন মোহগ্রস্ত হয়ে পড়লাম। হঠাৎ কোথা থেকে যেন আমার মধ্যে প্রেমের সঞ্চার ঘটল। আমি তার কপালে আলতো চুম্বন করে তাকে দুবাহুর বন্ধনে বুকে জড়িয়ে ধরলাম। এভাবেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সৌদামিনী বলল, কি হলো? ছাড়ো এবার, সন্ধ্যা হয়ে আসছে, ঘরে যাও। আমিও চাই, আমার একটু কাজ আছে। ছাড়তে যে ইচ্ছে করছে না সৌদামিনী। মনে হচ্ছে যদি এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম তবে বেশ হতো। আচ্ছা, তাই নাকি? তারপর আমার বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, অনেক হয়েছে মশাই, যাও এবার ঘরে যাও। সৌদামিনী নিচে চলে গেল। আমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। অদ্ভুত একটা ভালো লাগার আবেশে আমি যেন কোথায় হারিয়ে গেছি। ঘোর কাটল মোবাইলের রিংটোনের শব্দে। সেটা পকেটেই ছিল। মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে ঘরে চলে এলাম। সন্ধেবেলা দামু কাকা এসে চা আর মুড়ি তেলে ভাজা দিয়ে গেল। সেগুলো সদ্ব্যবহার করে আমি অফিসের কিছু কাগজপত্র নিয়ে বসলাম। কিন্তু কিছুতেই কাজে মন বসাতে পারলাম না। কেবলই চোখের সামনে ভেসে উঠছে সৌদামিনীর মায়া ভরা মুখটা। আজ আর এসব কাজ আমার হবে না। কাজ রেখে আমি মোবাইলে একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে।
ঘুম ভাঙল দামু কাকার ডাকে। বাবু, উঠে পড়ুন, খাবার এনেছে। চোখ মেলে দেখলাম দামু কাকা হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি চোখ কচলাতে কচলাতে উঠে বসে বললাম, এই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। নিন বাবু, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আমি যাই, অনেক কাজ আছে। আমাকে খাবারের থালা দিয়ে দামু কাকা চলে গেলেন। আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘরের দরজায় টোকা পড়াতে ঘুমটা ভেঙে গেল। বুঝলাম লোডশেডিং, কিন্তু এত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে? জিজ্ঞেস করলাম, কে? শুভায়ন, আমি সৌদামিনী। পাশ থেকে মোবাইলটা নিয়ে টর্চ জ্বালিয়ে বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিলাম। দরজার বাইরে দাঁড়িয়ে আছে সৌদামিনী। তার হাতে জ্বলছে একটা প্রদীপ। সেই প্রদীপের আলোয় বড় মায়াবী লাগছে তাকে। বললাম, কি হয়েছে সৌদামিনী? এত রাতে তুমি আমার কাছে এসেছো? কেন, আসতে পারি না বুঝি? আরে না না, সেটা না, আসলে আরে ভয় পেও না, আসলে লোডশেডিং হয়ে গেল তো, আমার ঘুমটাও ভেঙে গেল। তাই ভাবলাম তুমিও হয়তো জেগে আছো, তাই। কিন্তু এখন তো দেখছি তুমি ঘুমোচ্ছিলে। ইস, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আরে না না, তাতে কি হয়েছে? এসো, ভেতরে এসো। না গো, আমি ভিতরে যাব না, তুমি বরং আমার সাথে এসো। আজ তোমাকে আমার কিছু বলার আছে, অবশ্য যদি তোমার শুনতে কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কিসের সৌদামিনী? বলো না, কি বলবে? এখানে নয়, এসো আমার সাথে। সৌদামিনী এগিয়ে গেল দক্ষিণের সেই বন্ধ ঘরটার দিকে। আমিও তাকে অনুসরণ করলাম। সৌদামিনী আলতো ধাক্কা দিতেই দরজাটা ক্যাচ করে একটা বিচ্ছিরি শব্দ করে খুলে গেল। আমরা দুজনে ঘরে প্রবেশ করলাম। এই ঘরটা নিয়ে আমার কৌতূহলের কোনো শেষ ছিল না। বারবার জানতে চেয়েছিলাম কি আছে এই ঘরের ভেতরে, কিন্তু আজ সেখানে ঢুকে তেমন কিছুই দেখতে পেলাম না, শুধু পুরনো কিছু আসবাবপত্র ছাড়া। ঘরের মধ্যে একটা খাট রয়েছে, তার উপর পাতা একটা সাদা রঙের চাদর, যদিও সেটা বেশ ময়লা। সৌদামিনী বলল, বসো। আমিও সেই খাটের উপর বসে পড়লাম। খাটের পাশে ছিল একটা কাঠের টেবিল। প্রদীপটা সেখানে রেখে সৌদামিনী ঘরের বিভিন্ন স্থানে থাকা আরও কয়েকটা প্রদীপ জ্বালিয়ে দিল। সমস্ত ঘরটা যেন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করল। সৌদামিনী এসে আমার পাশে বসল, আমার দিকে চেয়ে রইল অপলক দৃষ্টিতে। তার সেই দু চোখের অব্যয়ে আমাকে যেন কোনো এক অজানা স্বপ্নের রাজ্যে নিয়ে চলল। হঠাৎ সে আমার হাতের উপর হাত রেখে মৃদু কণ্ঠে বলল, শুভায়ন, আমি যে তোমাকে বড় ভালোবেসে ফেলেছি, তোমার পায়ে আমাকে একটু আশ্রয় দেবে? পায়ে নয় সৌদামিনী, তোমার স্থান আমার বুকে, আমার হৃদয়ের মাঝখানে। বলেই আমি তাকে দু হাতে জড়িয়ে ধরলাম। তারপর তার সমগ্র মুখমণ্ডলে চুম্বন করতে লাগলাম। আর ঠিক এমন সময়ে আমার চোখ পড়ল সামনের দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে। আমি একটু চমকে উঠলাম। সৌদামিনীকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা সৌদামিনী, এটা কার ছবি? ছবির দিকে তাকিয়ে সৌদামিনী বলল, উনি আমার বাবা, ভবানীচরণ চক্রবর্তী। কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাবা মারা গেছেন। হ্যাঁ শুভায়ন, বেশ কয়েক বছর আগে। না সৌদামিনী, এটা হতে পারে না। আমি যে ওনাকে দেখেছি, উনি তো আমাকে এই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন। আমার কথায় সৌদামিনী কোনো উত্তর দিল না। আমার পাশ থেকে উঠে এগিয়ে গেল ফটোটার সামনে। তারপর ছবিটার গায়ে হাত বুলিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভবানীচরণ চক্রবর্তী যদি সত্যি মারা গিয়ে থাকেন, তাহলে সেদিন রাতে আমি কাকে দেখেছিলাম? আমার সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। খুব অবাক হচ্ছ তাই না শুভায়ন? সৌদামিনীর প্রশ্নে চমকে উঠলাম।
কিন্তু কোনো উত্তর দিতে পারলাম না। হঠাৎ সৌদামিনী একটা বিকট হাসিতে ফেটে পড়ল। সে হাসিতে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যায়। সৌদামিনী, কি হয়েছে তোমার? এভাবে হাসছো কেন? এবার সৌদামিনী আমার দিকে ফিরে তাকালো। তারপর আমি যে দৃশ্যটা দেখলাম তাতে আমার শরীরের সবটুকু রক্ত যেন এক নিমেষে শুকিয়ে গেল। দেখলাম সৌদামিনীর শরীরটা ধীরে ধীরে পরিণত হচ্ছে একটা নরকঙ্কালে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িটা যেন কেঁপে উঠল একটা পৈশাচিক অট্টহাসিতে। কি দাদা বাবু, ভয় পেলেন নাকি? চমকে পেছনে ফিরে দেখি সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। তার সমস্ত শরীরটা রক্তাক্ত, আর চোখগুলো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো দুটো অস্ফুট শব্দ, ভবানীচরণ চক্রবর্তী। এবার সেই বৃদ্ধ অট্টহাসিতে ফেটে পড়ল। আমি দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে কেউ যেন দড়ি দিয়ে আমার পা দুটোকে শক্ত করে বেঁধে রেখেছে। এমন সময় সৌদামিনী বলে উঠল, শুভায়ন, তোমরা সব পুরুষরা একই দলে। তোমাদের আমি সবাইকে খুব ভালো করে চিনি। তোমরা কোনোদিনও নারীকে ভালোবাসোনি, ভালোবেসেছ শুধু তার শরীরকে। শুধুমাত্র তোমাদের লালসা চরিতার্থ করার জন্য তোমরা নারীদের সাথে মিথ্যে ভালোবাসার ছলনা করো। তুমি আমাকে ভালোবাসোনি শুভায়ন, ভালোবেসেছ আমার সৌন্দর্যকে, আমার শরীরকে, আমাকে নয়। তোমার আগেও একজন আমার শরীর নিয়ে খেলা করেছে, তাকেও আমি নিজের হাতে শেষ করে দিয়েছি আমি। আজ তোমাকেও আমি ছাড়বো না। তোমার রক্ত পান না করলে আমার আত্মা শান্তি পাবে না শুভায়ন, শান্তি পাবে না। এই বলে সেই নরকঙ্কালটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটা গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না। আমি দু চোখ বন্ধ করে মনে মনে ভগবানকে স্মরণ করতে লাগলাম। হঠাৎ আমার মধ্যে কোথা থেকে যেন সাহসের সঞ্চার হলো। আমি দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর অন্ধকারের মধ্যেও ঊর্ধ্বশ্বাসে দৌড়ে সিঁড়ি দিয়ে একতলায় নেমে এলাম। নামতে নামতেও শুনতে পাচ্ছিলাম সৌদামিনী আর ওর বাবার আত্মাদের সেই বিকট অট্টহাসি। কিন্তু আমি সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলাম না। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে যেন ওই বাড়ির পেছন দিকে নিয়ে যেতে লাগলো। আমি আপ্রাণ চেষ্টা করেও সেই অদৃশ্য শক্তিকে প্রতিরোধ করতে পারলাম না। বাড়ির পেছন দিকে এসে দেখি সেখানে আরেকটি ছোট একচালার ঘর। আমি যেন ক্রমশ সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। ঘরের ভেতর প্রদীপ জ্বলছে, খোলা জানলা দিয়ে সেই আলো এসে পড়েছে বাইরে। আমি সেই ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর দরজায় হালকা ঠেলা দিতেই সেটা খুলে গেল। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভেতর মাকড়সার দল নির্বিঘ্নে তাদের জাল বিস্তার করেছে। সেগুলো হাত দিয়ে সরিয়ে আমি এগোতে লাগলাম। কয়েকটা চামচিকে আমাকে দেখেই ডানা ঝাপটে ঘরের চারিদিকে উড়ে বেড়াতে লাগলো। ঘরে বিশেষ কিছুই নেই, শুধু এক কোণে পড়ে রয়েছে একটা বড় লোহার সিন্দুক। হঠাৎ আমার মনে হলো এই ঘরের ভেতর কেউ যেন গোঙাচ্ছে। আমি চারিদিকে একবার ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু না, এই ঘরে তো কেউ নেই। তাহলে এই শব্দ কোথা থেকে আসছে? আমি খুব ভালো করেই বুঝতে পারছি এখানে আমার এক মুহূর্ত থাকা উচিত নয়। জানি না প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা, নাকি এই দূর গাঁয়েই চিরকালের মতো ঘুমিয়ে পড়বো আমি। মৃত্যু ভয়ে আমার সমস্ত শরীরটা ঠকঠক করে কাঁপতে লাগলো।
আমার উচিত এই মুহূর্তে এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া, কিন্তু আমি যে নিরুপায়। সেই অজানা শক্তির সাথে লড়াই করার সাধ্য যে আমার নেই। এদিকে সেই গোঙানির শব্দটা ক্রমশ যেন বেড়েই চলল। হঠাৎ আমার চোখ পড়ল সেই সিন্দুকটার দিকে। দেখলাম সিন্দুকটা একটু নড়ছে। আমি সেটার দিকে এগিয়ে গেলাম। তারপর কাঁপা কাঁপা হাতে সিন্দুকের ডালাটা খুললাম। পর মুহূর্তে এই একটা ভয়ঙ্কর চিৎকার করে ছিটকে বেশ খানিকটা পিছনে সরে এলাম। সিন্দুকের ভিতরে রয়েছে একটা কাটা লাশ। ধর থেকে তার মুন্ডুটা আলাদা করে ফেলা হয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়টা হলো ওই লাশটা আর কারো নয়, ওটা আমার লাশ। সেই লাশের ভেতর থেকেই গোঙানির শব্দটা আসছে। আমি জানি আজ এই আত্মাদের কবল থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই কুঠুরিতেই চিরদিনের মতো বন্দী হয়ে থাকবো আমি। বারবার চোখের সামনে ভেসে উঠছিল বাবা মায়ের মুখটা। আমার কোনো খবর না পেয়ে বাবা মার যে কি অবস্থা হবে কে জানে। ভয়ে কাঁদতে কাঁদতে যখন এসব কথাই ভাবছি, ঠিক তখনই। কি হলো শুভায়ন, এত ভয় পাচ্ছ কেন? আর তো মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই চিরকালের জন্য তোমার সমস্ত ভয় চিরদিনের মতো দূর হয়ে যাবে। চমকে তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে সৌদামিনী, তার বাবা আর বৃদ্ধ দামু কাকা। বিস্ফারিত চোখে দেখলাম সৌদামিনীর হাতে একটা বিশাল বড় দা। তার মানে ওটা দিয়েই ও আমাকে টুকরো করে কেটে ফেলবে, আর তারপর আমার রক্ত পান করবে। আমার শরীরটা সম্পূর্ণরূপে অবশ হয়ে গেছে। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার আগের মুহূর্তে আমার মনে পড়ে গেল মায়ের কথা। মা আমাকে একটা মন্ত্র শিখিয়েছিল, যেটা মাকে তার ঠাকুমা শিখিয়েছিলেন। বলেছিলেন কোনো বিপদে পড়লে এই মন্ত্রটা মনে মনে জপ করতে। আমিও চোখ বন্ধ করে সেই মন্ত্রটা জপ করতে শুরু করলাম। একটু পরেই বুঝতে পারলাম সেই অট্টহাসি সম্পূর্ণ থেমে গেছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। দেখলাম আমার সামনে আর কেউ নেই। ওই মুহূর্তে আমি ওই ঘর থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলাম। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি একটা ঘরে বিছানার ওপরে শুয়ে আছি, আর আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন অপরিচিত মানুষ। তাদের সকলেরই চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। জানলা দিয়ে বাইরের সূর্যের আলো এসে ঘরে পড়েছে। একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছেন? ভালো। কি হয়েছিল আপনার? ওইভাবে মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? এবার আমার মনে পড়ে গেল গতকাল রাতের সেই হাড় হিম করা ঘটনাগুলোর কথা। আমি উঠে বসলাম। তারপর সমস্ত ঘটনা তাদের খুলে বললাম। আমার কাছ থেকে সব শুনে সবার মুখ যেন ভয় শুকিয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকিয়ে চোখ চাওয়াচাওয়ি করতে লাগলো। একজন অশীতিপর বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আপনি বড় বাঁচা বেঁচে গেছেন। ভগবান আপনার সহায় ছিল, তাই আপনি প্রাণ নিয়ে ওই বাড়ি থেকে বেঁচে ফিরতে পেরেছেন। আসলে এই বাড়িটা ছিল শ্রী ভবানীচরণ চক্রবর্তীর বাড়ি। বাড়িতে থাকতেন মাত্র 3টি মানুষ: ভবানীচরণ চক্রবর্তী, তার একমাত্র কন্যা সৌদামিনী, আর বাড়ির চাকর দামু। সৌদামিনীর মা বহু বছর আগে গত হয়েছেন। ভবানী বাবুই মেয়েকে মানুষ করেছেন। সৌদামিনী ছিল যেন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। বেশ সুখেই কেটে যাচ্ছিল তাদের জীবন। কিন্তু একবার ভবানীবাবুর এক বন্ধুর ছেলে কলকাতা থেকে কাজের সূত্রে এই গ্রামে আসে। ভবানীবাবুই তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং এখানেই তার থাকার ব্যবস্থা করে দেন। সেই সময় ছেলেটির সাথে সৌদামিনীর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ভবানীবাবু সিদ্ধান্ত নেন বন্ধুর ছেলের সাথে নিজের মেয়ের বিবাহ দেবেন। ছেলেটিও সেই সিদ্ধান্ত মেনে নেয় এবং ভবানীবাবুকে বলে যে সে বাড়ি গিয়ে তার বাবা মাকে এ কথা জানাবে।
কিছুদিন পর সে বাড়ি ফিরে যায়, কিন্তু ছেলেটির বাবা কলকাতার একজন নামকরা ব্যবসায়ী এবং সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি কিছুতেই সৌদামিনীর সাথে নিজের একমাত্র সন্তানের বিয়ে দিতে রাজি হলেন না। তিনি ছেলের জন্য উপযুক্ত পাত্রী দেখে তার সাথে বিয়ের ব্যবস্থা করেন, আর ছেলেটিও বিনা প্রতিবাদে বাড়ির পছন্দ করা সেই মেয়েকে বিয়ে করে নেয়। সেই খবর শোনার পর রাগে দুঃখে অভিমানে সৌদামিনী নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আর দক্ষিণের ওই ঘরটাই ছিল সৌদামিনীর ঘর। নিজের একমাত্র সন্তানকে হারিয়ে ভবানীবাবু কেমন যেন পাগলের মতো হয়ে যান। একদিন ভোরবেলা বড় রাস্তার ওপর তার রক্তাক্ত দেহটা পড়ে থাকতে দেখা যায়। এরপর ভবানীবাবুর দাদার ছেলেরা শহর থেকে এসে এই বাড়িটা বিক্রি করে দেন। তারপর থেকে চাকরটাকেও আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বাড়িটা যিনি কেনেন তিনিও দুদিনের বেশি এ বাড়িতে থাকতে পারেননি। তারপর থেকে ওই বাড়িটা ওভাবেই পড়ে আছে। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানেন? যে ছেলেটি সৌদামিনীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার সাথে আপনার চেহারার অদ্ভুত মিল আছে। এই কথাটা শুনেই আমার মনে হলো ওই ঘরের ভেতর সিন্ধুকে আমি যে লাশটা দেখেছিলাম ওটা আমার নয়, সেই ছেলেটির। উফ, জোর বাঁচা বেঁচে গেছি। অনেক হয়েছে, আর না। আমি আজই অফিসে ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করব। এই গ্রামে আমি আর এক মুহূর্তও থাকবো না। ভগবানও আমার মনের ইচ্ছে পূর্ণ করেছিলেন। 1 সপ্তাহের মধ্যেই আমার অন্য জায়গায় বদলি হয়ে যায়। কিন্তু সেই গ্রামের ঘটনাগুলোর কথা আমি সারা জীবনেও কোনো দিন ভুলতে পারবো না।